প্রত্যেকের একটা জিজ্ঞাস্য যে একটা বোধহয় প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে। আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন, মানে 1-to-1 কিছু কথা বলেছেন। তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। তা সেইটার ব্যাপারে আমি একটু ডিটেল দিয়ে দেবো আজকে, এর জন্যই ডাকা। আমরা আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এভিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিট দিতে বলেন। সে কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এভিডেভিট দিই। এই 18ই ডিসেম্বর এভিডেভিটে আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। এটা হচ্ছে 18ই ডিসেম্বর 2023। 775 জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি রুল 17 প্রয়োগ করে, তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয়। আমাদের এই এভিডেভিটটা নিয়ে যখন আলোচনা হয় তখন আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম, মানে তলব হয়। আমাদের আইনজীবী জানান যে মহামান্য আদালত কিছু জানতে চান যেটার উনি হয়তো সদুত্তর দিতে পারছেন না, তথ্য কিছু। তা আমি তখন যাই এবং এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলে সুবিধা হয় এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি জানাই, মানে মহামান্য আদালতের কাছে বলি এবং উনি নির্দেশ দেন যে আরেকটু তার রিপোর্ট পেশ করবার জন্য অতিরিক্ত সময় দেওয়া হলো, পূর্ণাঙ্গ আরেকটু রিপোর্ট আপনারা নিয়ে আসুন। সেই মতন 20শে ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যার মধ্যে আছে ওই যে 775 বললাম তাদের সংখ্যাটা আছে এবং 33 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বাতিল করা হয়নি, তাদের ওএমআরের কিছু অসঙ্গতি আছে, ওএমআর ইস্যু আছে, এরকম আরও 33 জন, তাদের ওই নাম রোল নাম্বার সহ। আর যেহেতু 775 আগে দেওয়া ছিল সেটা আর দেওয়া হয়নি, সংখ্যাটি শুধু উল্লেখ করা থাকে। এটা নবম দশম, মানে 33 জন যাদের ওএমআরের নম্বরের ফারাকটা খুব সামান্য ছিল। 183 জন নবম দশম যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল তাদের ক্ষেত্রে আমরা একটা তালিকা দিই নাম রোল নাম্বার সহ। 11-12 ক্ষেত্রে ওএমআর ইস্যু ছিল, যারা চাকরি করছেন মানে সুপারিশপত্র পেয়েছেন, চাকরি প্রত্যেকে নাও করতে পারেন, সুপারিশপত্র যারা পেয়েছেন সেরকম সংখ্যাটা ছিল 771। আমাদের ওই দিনের হিসাবে আমরা তাই দিয়েছিলাম, তাদের নাম রোল নাম্বার সহ তালিকাটা দেওয়া হয়। 11-12 এটা ওএমআর ইস্যু। আর র্যাঙ্ক জাম্পিং ইস্যু 11-12 ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 39, তাদের নাম রোল নাম্বার সহ তালিকা দেওয়া হয়। 771 আর 39, এটা 11-12 কথা বললাম। ওই একই দিনে আমরা গ্রুপ সি ওএমআর ইস্যু ছিল 783, আমরা যাদের সুপারিশপত্র দিয়েছি তাদের বিবরণ আমরা দিই 783 জনের। এছাড়াও আপনারা জানেন যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীতধর্মী এভিডেভিট গেছিল এসএসসির তরফ থেকে, যে সুপারিশপত্র যায়নি রিজিওনাল কমিশনের রেকর্ড অনুসারে,
বোর্ড বলেছেন যে রেকমেন্ডেশন পেয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যাই হোক, জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন, এই বিপরীতধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন, তা এই যে ওএমআর ইস্যু আছে, আমরা বলছি সুপারিশ যায়নি অথচ অ্যাপয়েন্টেড তারা হয়েছেন, এরকম 57 জন ছিলেন। এই 57 জনের যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল, অনেকটাই এসেছিল, এই 57 জনের নামও আমরা দিয়ে দিই। এটা ওএমআর ইস্যু, গ্রুপ সি। গ্রুপ ডি এর ক্ষেত্রে অনুরূপভাবে 1741 ওএমআর ইস্যু, যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে, এবং 170 অ্যালিজেডলি সুপারিশপত্র দেওয়া হয়নি কিন্তু অ্যালিজেডলি ওএমআর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। অ্যালিজেডলি কেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, অর্থাৎ মোট 1911। এই তালিকাটা আমরা দিই, 1741 এবং 170। গ্রুপ ডি মোট 1911, তার মধ্যে 1741 আর 170, 1711। এই প্রসঙ্গত বলে রাখি, ওএমআর ইস্যু এই প্রত্যেকের ক্ষেত্রেই, যেমন এই 840 বা 1911, এদের প্রত্যেকেরই কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি মহামান্য আদালত বাতিল করে দিয়েছিলেন। গ্রুপ সি এর ক্ষেত্রে 10ই মার্চ 2023 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বোধহয় 10ই ফেব্রুয়ারি 2023 মহামান্য আদালত সরাসরি বাতিল করে দিয়েছিলেন। কারণ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে আমাদের কোনো রুল 17-এর সমগোত্রীয় কোনো রুল নেই, অর্থাৎ আমরা সুপারিশপত্র প্রত্যাহার করতে পারি বা ক্যান্সেল, বাতিল করতে পারি, এরকম কোনো সমগোত্রীয় রুল নেই বলে মহামান্য আদালত সেটা জেনে সরাসরি বাতিল করে দেন। এবং এটা আমাদের কিন্তু ওয়েবসাইটে এদের বিস্তারিত বিবরণ আপলোডেড ছিল, সম্ভবত এখনও আছে। এরপরে এই 18 তারিখ শুনানি এবং 20 তারিখে এই যে স্ট্যাটিস্টিক্যাল সামারি উইথ ডিটেলস দেওয়ার পরে আমার মনে হয় যে আমি বোধহয় আরেকটু ক্ল্যারিফাই করা দু একটা ব্যাপারে এবং আরও দু একটা তথ্য বাদ পড়ে গেছে, সেটা মহামান্য আদালতের গোচরে আনা দরকার। সেজন্য একদম স্বতঃপ্রণোদিত হয়ে আমি 5ই জানুয়ারি একটা এফিডেভিট দিই। এটা কিন্তু কোনো নির্দেশে নয়, 2024, অবশ্যই 2024, 5ই জানুয়ারি আরেকটা এফিডেভিট দিই। সেই এফিডেভিটে আমাদের ওই যে র্যাঙ্ক জাম্পিংয়ের কথা বলেছিলাম 183, ইতিমধ্যে আমরা আরও 2 জনের আমাদের ডেটাবেস থেকে, এটা কিন্তু সিবিআইয়ের তথ্য বলে নয়, এটা আমাদের ডেটাবেস থেকেই আমরা 2টি নাম দিই, অতিরিক্ত 2টি নাম র্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে, নবম দশম। এবং এটাও মহামান্য আদালতের কাছে পেশ করি যে 183 জনের কথা আমরা আগের হলফনামায় বলেছিলাম, তাদের মধ্যে অনেকের তো বাতিল হয়ে গেছিল, মানে আমরা রুল 17 প্রয়োগ করে তাদের অনেকেরই সুপারিশপত্র বাতিল করেছিলাম এবং বোর্ডও, পর্ষদও তাদের নিয়োগপত্র বাতিল করেছিল। তা বাকি যে 61 জন সিস্টেমে রয়ে গেলেন, এই 61 জনের মধ্যে এমন 40 জন আছেন যারা পিটিতে বসেননি, অর্থাৎ ইন্টারভিউ দেননি, অর্থাৎ তাদের নাম মেধা তালিকায় নেই, ওয়েটিং লিস্ট বা প্যানেলে নেই, এরকমও 40 জন আছেন। অর্থাৎ 61 জন যারা সিস্টেমে আছেন তাদের মধ্যে 40 জন এরকম ক্যান্ডিডেট আছেন। এটা আমরা হলফনামা দিয়ে জানাই। কারণ র্যাঙ্ক জাম্পিং মানে আপনার র্যাঙ্কের থেকে হয়তো সামান্য পিছিয়ে আছে একজন, চাকরি পেলেন, সেটা হয়তো ভুলবশত হতে পারে, কিন্তু যিনি পিটিতে আসেননি, মেধা তালিকায় নাম নেই, তার রেকমেন্ডেশন দেওয়াটা আরও গুরুতর একটা বেনিয়ম বলেই মনে হয়। তা সেটা আমরা কোর্টের, মহামান্য আদালতের নজরে আনা দরকার বলে আমরা সেটাকে জানাই।